স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি বেসরকারি বিমান সংস্থার সংকট নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ইউনাইটেড এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এমডি তাসবিরুল আহমেদ চৌধুরী এবং দি বাংলাদেশ মনিটর পত্রিকার সম্পাদক এবং এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। জনাব আলম এবং জনাব চৌধুরী, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আরেকবার। জনাব আলম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বলছি যে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে খুব সংকট চলছে। আমাদের যারা এয়ারলাইন্সগুলো আছে তারা কোনোভাবেই ব্যবসা করতে পারছে না। গত 17 বছরে অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, যাচ্ছে আসছে। এই মুহূর্তে যে দুটো নাম করা প্রতিষ্ঠান আমাদের বলতে পারি ইউনাইটেড এয়ারওয়েজ এবং রিজেন্ট, তারাও অনেকটা ঋণী আছেন এয়ারপোর্ট সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে। ইউনাইটেড এয়ারওয়েজের বোধ হয় 84 কোটি টাকা এবং রিজেন্টের 24 কোটি টাকা আছে। এই যে সংকটগুলো তৈরি হচ্ছে, কেন সংকটগুলো তৈরি হচ্ছে? এত এয়ারলাইন্স বন্ধ হচ্ছে যে যারা এখানে ইনভেস্ট করছেন, ব্যবসা করতে শুরু করছেন, তারা কি প্রপারলি ব্যবসা করার জন্য প্রস্তুত নন? তাহলে না, আসলে যে জিনিসটা হচ্ছে, আমাদের এখানে দেশে যখন একটা প্রাইভেট এয়ারলাইন জন্ম লাভ করে বা মানে যাত্রা শুরু করে, তখন কিন্তু যাত্রা শুরু হয় তাকে নেগেটিভ ব্যালেন্স শিট দিয়ে। কি করে? একটা এয়ারলাইন যখন পারমিশন পায়, পেট্রোল পায় বা সিভিল এভিয়েশনের পারমিশন পায়, তারপরে জাহাজ কিনে নিয়ে, জাহাজ যখন আগে কিন্তু জাহাজ দেশে আসার আগেই কিন্তু ওটা ইন্সপেকশন হয়ে যায় সিভিল এভিয়েশন এবং কনসার্ন। তারপরেও এই জাহাজটা যখন দেশে আসে, তারপরে এটা এয়ারওয়ার্দি সার্টিফিকেট পেতে কোনো সময় 1 মাস 2 মাস 3 মাসও সময় লাগে। এই যে 1 মাস 2 মাস 3 মাস একটা বড় সময় এই প্লেনটা গ্রাউন্ডেড থাকতেছে, এইটার সমস্ত পাইলট, এদের সমস্ত মেনটেনেন্স, এটা কিন্তু একটা এয়ারক্রাফট অন দি গ্রাউন্ড, অফ দি গ্রাউন্ড, কস্ট ইজ সেম, অল দ্য কস্ট আর সেম এক্সেপ্ট দ্য ফুয়েল। এই যে 1 মাস 2 মাস 3 মাস জাহাজটা বসে থাকে, এতে করে কিন্তু এয়ারলাইন প্রথমেই সে কিন্তু সিক হয়ে যায়। বিদেশে আমরা দেখেছি কি যে আজকে একটা এয়ারলাইন যখনই একটা এয়ারক্রাফট দেশে এসে পৌঁছলো, তার পরের দিন থেকে কিন্তু এটা সার্ভিসে গোজ ইনটু অপারেশন। আর আমাদের সেখানে সেই অপারেশন শুরু করতে অনেক সময় 3 মাসের সময় লাগে, বিকজ অফ নানা রকম ফর্মালিটিস, সিভিল এভিয়েশন ক্লিয়ারেন্স, কাস্টমস ক্লিয়ারেন্স, নানা এজেন্সির ক্লিয়ারেন্স। তো ওখান থেকে শুরুটাই কিন্তু তাদের গলত হয়ে যায় এবং ওখানে তারা একটা দেনার মধ্যে পড়ে যায়। তারপরে যখন একটা এয়ারলাইন শুরু হয়, নানা রকম সংকট থাকে, অপারেশনাল হ্যাজার্ড থাকে। বা আমাদের দেশে যারা এয়ারলাইনের উদ্যোক্তা, বেশিরভাগ উদ্যোক্তারই আমি বলবো তাদের এভিয়েশন ইকোনমিক্স সম্বন্ধে তাদের ধারণা কম। তারা মনে করে যে এটা একটা মানে সিম্পল ইকোনমিক্সের ব্যাপার, বাট এভিয়েশন ইজ নট এ সিম্পল ইকোনমিক্স, এটা ইজ এ কমপ্লেক্স ইকোনমিক্স। হ্যাঁ, এটা এমন না যে আমি একটা জিনিস বেচলে 10 টাকা বেচতে 5 টাকা লাভ হবে, 2 টাকা লাভ হবে। ইটস নট লাইক দ্যাট। এই 10 টাকা যে খরচ করছি আমি, এটার মধ্যে অনেকগুলো কম্পোনেন্টস আছে, অনেকগুলো হিসাব নিকাশ আছে, যে হিসাব নিকাশগুলো আমাদের দেশের উদ্যোক্তাদের জ্ঞানের পরিধি ততটা নাই। তারপরে কমার্শিয়াল যে ইন্টারেস্টগুলো আছে, সেই কমার্শিয়াল ইন্টারেস্টও তারা ততটা না, মানে বিকজ আমার কারণ দিস ইজ এ এয়ারলাইন যত ছোটই হোক না কেন, এয়ারলাইন শুড রান লাইক এন এয়ারলাইন। হ্যাঁ, আমি যদি মনে করি যে অন্য কোনো ট্রান্সপোর্ট কোম্পানি, ইটস নট দ্যাট। তো কাজে এই জিনিসগুলো আমরা যদি অ্যাড্রেস না করতে পারি, আমাদের এখানে এফিশিয়েন্ট ম্যান পাওয়ার অভাব আছে, আমাদের এক্সপার্টাইজের অভাব আছে, আমাদের এখানে যারা এয়ারলাইন বোর্ডের সাথে যারা জড়িত আছেন, যেটা আমরা দেখেছি ইউনাইটেডের বেলায়, এখন বোর্ডের মেম্বারদের যদি এই ধরনের আচরণ করেন, তাহলে সেই ক্ষেত্রে এয়ারলাইন কীভাবে রান করবে? সো কাজে এখানে নানা রকম যেমন ম্যানেজমেন্ট সমস্যা আছে, বোর্ডের সমস্যা আছে, আপনার এটার যে পারসেপশনের অভাব আছে উদ্যোক্তাদের, সব মিলিয়ে সমস্যাটা। কিন্তু ধন্যবাদ জনাব চৌধুরী। বলা হয়ে থাকে বাংলাদেশের যেসব প্রাইভেট সেক্টর এয়ারলাইন্স, তারা শুধুমাত্র ডোমেস্টিক রুটে যদি ফ্লাই করে, তাহলে সেই টাকায় তারা কখনোই ব্যবসা সফল করতে পারবে না যদি না তারা ইন্টারন্যাশনাল রুটে না যায়। বাংলাদেশের নিয়ম বলা হয়েছে যে অন্তত 1 বছর একটি এয়ারলাইন্সকে ডোমেস্টিক রুটে ফ্লাই করতে হবে, তারপরে তারা ইন্টারন্যাশনাল যাওয়ার অনুমতি পাবে। তো এই যে একটা ক্লজ, এটাও কি আপনার মনে হয় যে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের এয়ারলাইন্স গ্রো করার ক্ষেত্রে যে বাধা, তার মধ্যে একটা বড় বাধা? প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি যে এই কথাগুলো যারা বলেন, ওনাদের ব্যাকগ্রাউন্ড কি? আচ্ছা, আমি মনে করি যারা ডোমেস্টিকে যে নীতিমালা আছে, আপনি একটা কথা বলছেন যে ইউনাইটেড এয়ারওয়েজের কাছে 84 কোটি টাকা পাওনা। জি, 84 কোটি টাকা। এটা কেন হলো? আমরা তো পৃথিবীর অনেক দেশে ফ্লাই করি, ওইসব সিভিল এভিয়েশন কেউ পায় ইউনাইটেডের কাছে? তাহলে কেন কেউ চিঠি দিছে সিভিল এভিয়েশন যে ইউনাইটেডের কাছে টাকা পাও না? এইগুলা একটা এয়ারলাইন, দেশীয় এয়ারলাইন, বিদেশে ফ্লাই করলে কি সে বিদেশি এয়ারলাইন হয়ে গেল? না, ইউনাইটেড এয়ারওয়েজকে চার্জ করা হচ্ছে যে দিন থেকে এটা ইন্টারন্যাশনাল ফ্লাই করছে, ওই দিন থেকে ডেইলি পার্কিং ফিটা নেওয়া হচ্ছে ইন US ডলার। আপনাকে একটা
উদাহরণ দিই, কিন্তু শুধুমাত্র ইউনাইটেড এয়ারওয়েজ ইউনাইটেড এয়ারওয়েজ বা প্রাইভেট, জি প্রাইভেট, যে প্রাইভেট এয়ারলাইন, রাইট, এর জন্যই কোনো প্রাইভেট এয়ারলাইন এদেশে চলে না। 72% পৃথিবীর কোনো জায়গায় সারচার্জ হয়, 72% সারচার্জ লাগে, প্রায় 43 কোটি টাকা অতিরিক্ত ধরা হয়েছে সারচার্জ। রাইট। আমি সিভিল এভিয়েশনকে চিঠি দিয়েছি, যদি এটা প্রাইভেট এয়ারলাইন বাংলাদেশের রেজিস্টার্ড এয়ারলাইন হিসেবে বাংলাদেশি টাকায় চার্জ করা হতো, তাহলে আমি প্রায় 3 কোটি টাকা ওভার পে করছি আপনাদেরকে। আপনারা সেই টাকাটা, আপনি যখন ব্যবসা শুরু করলেন, আপনি তো জেনেই তো ব্যবসা শুরু করেছেন। আপনি ভুল করেছেন, সেটা সংশোধন করবেন না? আমি তো অনেক ভুল ধরে দিছি সিভিল এভিয়েশন, যেগুলো সংশোধন হয়েছে, এইটা সংশোধন কেন হলো না? কিন্তু আপনি যখন শুরু করেন আপনি তো জানতেন যেটা একটা প্রবলেম। না, আমি জানতাম সেটা প্রবলেম, এর জন্য আমরা সেই প্রেয়ার দিছি, সেটা তো অ্যাড্রেস করতে হবে। এটা দেখা হবে না, এটা দেওয়া হবে না, এটা সেটা তো কোনোদিন ওই লেভেলে নেওয়া হয় নাই। আমি আপনাকে একটা কথা বলি, এইটা 84 কোটি টাকা বকেয়া না, এইটা মন্ত্রণালয় সিদ্ধান্ত হয়েছে বকেয়া টাকা যেটা 43 করোড় 39 করোড়, সেটা উই হ্যাভ এগ্রিড অন প্রিন্সিপাল যে বাকি বকেয়া টাকাটা এখন আমাদের দিতে হবে না, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ইনভলভ করে সেটা মওকুফ করার ব্যবস্থা করা হবে। দ্যাটস নাম্বার 1। আপনারা মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে কিন্তু এখন ওই পুরানো জিনিসগুলো বলছেন, এইটাই কিন্তু প্রাইস সেন্সিটিভ হয়ে যায়। শেয়ার হোল্ডাররা চিন্তা করে যে এইটাতে বিশাল বড় একটা ইট ইজ নট ফ্যাক্ট। ওকে, দ্য ফ্যাক্ট ইজ এখন 39 করোড়, সেই 39 দায়িত্ব বর্তমানে আসলে কোম্পানিগুলোকে যারা তারা টাইম টু টাইম আপডেট করে, এবং এটা মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সেক্রেটারি মহোদয়ের ইন্টারভেনশনে এবং সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের প্রেজেন্সে এটা সিদ্ধান্ত হয়েছে যে অক্টোবর মাসে, আমাকে বলা হয়েছে যে সেপ্টেম্বরের ভিতরে একটা প্ল্যানিং দেওয়ার জন্য, সেই প্ল্যানিং অনুযায়ী আমরা সেই প্ল্যানিংটা দিছি যে 39 করোড়ের মতো, সেটা আগামী 3 বছরে উইদাউট ইন্টারেস্ট উইল বি পেইং, এবং আমরা আগামী মাস থেকে পেমেন্ট শুরু করব। এবং এটা কি অলরেডি অফিশিয়ালি দেওয়া হয়ে গেছে, বলা হয়ে গেছে। আচ্ছা, বারবার এখনো বলা হচ্ছে যে 84 কোটি টাকা পায়। আপনি চিন্তা করেন, এই জিনিসটা আমি ভুলে যাব, আপনি যেহেতু আমাকে ডাকছেন, পাবলিক নিডস টু নো দিস, প্লিজ বলুন। এইখানে রিজেন্ট এয়ার 1 বছর হয়ে ইন্টারন্যাশনাল শুরু করেছে, সেই এয়ারলাইনের যদি 24 কোটি টাকা পাওনা হয়ে থাকে, মাত্র 2টা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন ওরা অপারেট করে, আমরা 10টা 11টা, কোনো ক্ষেত্রে অনেকগুলো ডেস্টিনেশন, আমাদের যদি সেটা 84 কোটি টাকা 7 বছরে হয়ে থাকে, ইজ দিস অ্যামাউন্ট বিগ? সেইটা আমরা যাবো জনাব ওয়াহিদুল আলম আপনার কাছে। আমি এটার পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে বাংলাদেশে বলা হয়ে থাকে যে উনি যেটা বলছেন যে এই যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদেরকে যে টাকা নিয়েছে এটা ঠিক না, আপনি বলবেন ঠিক কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে বলা হয়ে থাকে যে সাধারণত 60% লোড ফ্যাক্টর যদি কাজ করে একটা এয়ারক্রাফটের ক্ষেত্রে, তাহলেই এটা প্রফিটেবল হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে বলা হচ্ছে যে 70% লোড ফ্যাক্টর হওয়ার পরও প্রফিটেবল হচ্ছে না একটা ফ্লাইট, কারণটা কি? এটা আমি মনে করবো যে এখানে এয়ারলাইনগুলো তাদের অপারেটিং কস্ট ইজ হায়ার। হ্যাঁ, যে কোনো কারণেই হোক না কেন, তারা যে ধরনের যে প্যাটার্নের এয়ারলাইন এখানে অপারেশন করার কথা, তারা এটা করছে, ওভারহেড এক্সপেন্সেস তাদের অনেক বেশি, এবং যার জন্য তারা প্রফিটের দিকে যেতে পারছেন না। আর 2 নম্বর হলো যে আমাদের এখানে কিন্তু অ্যাভারেজে 70% লোড ফ্যাক্টর সবসময় থাকে, এটা বলা যাবে না। আর একটা প্রশ্ন আসতে আমার তাতে সময় খুব সংক্ষেপ, আপনি বলতেন যে যেটা বলছেন জনাব চৌধুরী যে ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যে চার্জটা করছে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, সেটা আসলে ঠিক কিনা বা এটা নিয়ে কিন্তু এখানে প্রাইভেট এয়ারলাইন সবাই এটা নিয়ে অনেক আপত্তি তুলেছেন। হ্যাঁ, এবং তাদের যেটা আমি মনে করি যে এয়ারলাইন এটা কিন্তু আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর। হ্যাঁ, এখানে কিন্তু নমনীয় ভাবে দেখা উচিত, না হলে আসলে এই সেক্টরটা গ্রো করবে না। এক্স্যাক্টলি। জনাব আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব চৌধুরী, আমাদের খুবই অল্প, আপনি যদি 10 সেকেন্ড সম্ভবত পারবো না। ওয়াহিদ ভাই যেটা বলেছেন সেটাই আমি কারেক্ট করি। এই দেশে 5,70,000 প্যাসেঞ্জার ট্রাভেল করে অন এন এভারেজ এভরি ইয়ার। সেই হিসাবে 1570 জন প্যাসেঞ্জার ডোমেস্টিকে ডেইলি ট্রাভেল করে। শুধু চিটাগংয়ে আমরা সিট ক্রিয়েট করে রেখেছি, আমরা ধরতে পারছি। তাহলে আসলে এটা আপনি বলছেন প্রাইস ওয়ার হচ্ছে এখন, কোন এয়ারলাইন প্রাইস ওয়ার করে। চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো হিসেবে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।